আসসালামু আলাইকুম। কোর একাডেমির আরেকটা সাজেশন ক্লাসে আপনাদের স্বাগতম। মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। তো চলো মাইটোকন্ড্রিয়া নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের প্রথমে কি কি জানতে হবে। আমরা প্রথমে জানবো মাইটোকন্ড্রিয়া কি, তারপর মাইটোকন্ড্রিয়ার গঠন এবং শেষে আমরা জানবো মাইটোকন্ড্রিয়ার কাজ। এখন মাইটোকন্ড্রিয়াটা মূলত কি? মাইটোকন্ড্রিয়া হলো উদ্ভিদ বা প্রাণীদেহের একটা গুরুত্বপূর্ণ অর্গান। তারপর আমাদের জানতে হবে এমসিকিউ এর জন্য যে মাইটোকন্ড্রিয়াটা কে আবিষ্কার করেন। প্রথমে যে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন সেই বিজ্ঞানীর নাম হচ্ছে অল্টম্যান। ইনি মাইটোকন্ড্রিয়ার নাম দেন হচ্ছে বায়োব্লাস্ট। এটা হচ্ছে দেন 1886 সালে, বা মতান্তরে হচ্ছে 1894 সালে। কিন্তু এখন যে মাইটোকন্ড্রিয়া নামটা প্রচলিত, এই মাইটোকন্ড্রিয়া নাম দেন বিজ্ঞানী কার্ল বেন্ডা। তাহলে আমরা কি জানলাম যে মাইটোকন্ড্রিয়াটা কি এবং মাইটোকন্ড্রিয়া আবিষ্কারের সম্বন্ধে জানলাম। এখন আমাদের জানতে হবে মাইটোকন্ড্রিয়ার গঠনটা নিয়ে। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট। দেখো হোয়াইট বোর্ডের ডান পাশে যে চিত্রটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা লম্বচ্ছেদ। এই লম্বচ্ছেদে আমরা কি দেখতে পাচ্ছি? দুইটা স্তর দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বাইরের দিকে যে এই স্তর, এই স্তরটাকে বলা হয় বহিঃস্তর। আর ভেতরের দিকে যে স্তরটা দেখা যাচ্ছে, এই স্তরটার নাম হচ্ছে অন্তঃস্তর। তাহলে মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট? মাইটোকন্ড্রিয়া হচ্ছে দুই স্তর বিশিষ্ট। এর বাইরের স্তরটার নাম হচ্ছে কি বহিঃস্তর, এবং ভেতরের দিকে যে স্তরটা পাওয়া যাচ্ছে এর নাম হচ্ছে কি অন্তঃস্তর। দেখো যে বাইরের স্তর একটা জিনিসকে আবৃত করে আছে। বাইরের যে বহিঃস্তর আছে, এই বহিঃস্তরের ভেতরে একটা ফাঁকা অংশ আছে, এবং অন্তঃস্তর যে আছে, দেখো এই যে অন্তঃস্তর, এই অন্তঃস্তরের মাঝে যে ফাঁকা অংশগুলো আছে, এখানে একটা ফাঁকা অংশ আছে। তো এই বহিঃস্তর দিয়ে বা বাইরের দিকে যে ফাঁকা অংশ থাকে, এই ফাঁকা অংশকে কি বলা হয়? বহিঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠ। আর অন্তঃস্তর দিয়ে আবৃত ফাঁকা অংশ বা প্রকোষ্ঠকে কি বলা হয়? অন্তঃপ্রকোষ্ঠ। তাহলে এই যে ভিতরের অংশ, এই ভিতরের অংশকে কি বলা হবে? অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠ। তারপরে দেখো যে ভেতরের বাইরের দিকের যে বহিঃস্তর আছে, এটার মধ্যে কোনো ভাঁজ দেখা যায় না, এটা একদম বৃত্তাকার বা গোলাকার। কিন্তু অন্তঃস্তর যে আছে, অন্তঃস্তরে জায়গায় জায়গায় অনেকাংশে কি দেখা যায়? ভাঁজ দেখা যায়। এই যে ভাঁজগুলো দেখা যায়, এই ভাঁজগুলোর নাম কি? এই ভাঁজগুলোর নাম হচ্ছে ক্রিস্টি। তাহলে এই যে ভাঁজগুলো দেখা যাচ্ছে, ভাঁজের নাম কি? ভাঁজের নাম হচ্ছে ক্রিস্টি। তারপরে দেখো যে এই ক্রিস্টি নাম ঠিক আছে, কিন্তু ভাঁজকৃত অংশের মধ্যে দেখো চিত্রে লক্ষ্য করলে দেখতে পারবে যে বিভিন্ন গোলাকার বস্তু রয়েছে। এই যে গোলাকার বস্তুগুলো, এই যে গোলাকার বস্তু, যে ভাঁজের অংশে কি দেখা যায়? গোলাকার বস্তু দেখা যায়। এই গোলাকার বস্তুগুলোর নাম কি? এই গোলাকার বস্তুগুলোর নাম হচ্ছে অক্সিজম। এই অক্সিজমের ভিতরেই কি থাকে? এনজাইম থাকে। আর এনজাইমের বাংলাটা কি? এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক। তাহলে আমরা মোটামুটি কি জানলাম? যে মাইটোকন্ড্রিয়ার যে গঠনটা আছে, এই গঠনটা সম্বন্ধে আমরা জানলাম। তাহলে প্রথমে কি জানলাম? যে মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। তার হচ্ছে বাইরের দিকের স্তরকে বহিঃস্তর, ভেতরের দিকের স্তরকে অন্তঃস্তর বলা হয়। বাইরের দিকের প্রকোষ্ঠকে বহিঃপ্রকোষ্ঠ, ভেতরের দিকের প্রকোষ্ঠকে কি বলা হয়? অন্তঃপ্রকোষ্ঠ বলা হয়। আর কি এই যে ভাঁজগুলো আছে, যে অন্তঃস্তরের যে ভাঁজগুলো, এই ভাঁজগুলোর নাম হচ্ছে কি? ক্রিস্টি। তারপরে দেখো এই যে ভাঁজের গায়ে বিভিন্ন গোলাকার বস্তু থাকে, এই গোলাকার বস্তুগুলোর নাম কি? অক্সিজম। তারপর অক্সিজমের ভেতরে কি থাকে? এনজাইম বা উৎসেচক থাকে। এখন তোমরা দেখতে পারবে যে দেখো এই যে আমি যে তরলের মতো অংশগুলো এঁকে দিয়েছি, এই তরলের মতো অংশগুলোকে কি বলা হয়?
যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে তরল পদার্থগুলো পাওয়া যায়, এই তরল পদার্থকে কি বলা হয়? এই তরল পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে এই তরল পদার্থকে কি বলা হয়? ম্যাট্রিক্স। এখন আমরা জানবো মাইটোকন্ড্রিয়ার কাজ সম্বন্ধে। মাইটোকন্ড্রিয়া কি কাজ করে? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর শ্বসনে সাহায্য করা। এই শ্বসনে সাহায্য করে কি করে? এই মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ বা প্রাণী দেহে শ্বসনে সাহায্য করে, উদ্ভিদ বা প্রাণী দেহের শক্তির উৎপন্ন করে। আমরা জানি যে শ্বসনটা আছে, এই শ্বসন কয়টা ধাপে সম্পন্ন হয়? 4টে ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এই যে মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়ায় শুধু গ্লাইকোলাইসিস নামক যে ধাপটা আছে, এই ধাপটা সম্পন্ন হয় না। তাহলে কোন ধাপটা সম্পন্ন হয় না? গ্লাইকোলাইসিস। এটা শুধু কি হয় না, আর বাকি যে 3টে ধাপ আছে তোমার হচ্ছে ক্রেবস চক্র, এসিটাইল কোয়ে সৃষ্টি, তারপর হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই যে শ্বসনের যে 4টে ধাপ আছে তার মধ্যে এটা হয় না। আর বাকি যে এই 3টে ধাপ আছে, এই 3টে ধাপ এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। কেন সম্পন্ন হয়? কারণ এই 3টে ধাপ সম্পন্ন করার জন্য যে উপাদানগুলোর প্রয়োজন তার সবগুলোই মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যায়, যার কারণে এখানে প্রচুর পরিমাণে কি হয়? শক্তি উৎপন্ন হয়। আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হওয়ার কারণে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার স্পেশাল নাম কি? হচ্ছে পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র। তাহলে আমরা কি জানলাম? এখন যে মাইটোকন্ড্রিয়া কাজটা সম্বন্ধে জানলাম। তবে মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী দেহে পাওয়া যায়। কিছু কিছু আদি কোষ আছে যেখানে কি এটা পাওয়া যায় না, আবার কিছু কিছু প্রকৃত কোষ আছে যেটা এখানে পাওয়া যায় না। তো এটা বইয়ে 2টা উদাহরণ আছে, এই 2টা উদাহরণ এমসিকিউ এর জন্য আমরা পড়বো। তাহলে আজকের আলোচনার বিষয়ে মূল থিম বা কোর থিম কি? যে মাইটোকন্ড্রিয়ার কি কি নিয়ে আমরা আলোচনা করলাম। একবার যদি আমরা রিপিট করি বা পুরোটা আমরা যদি একবার 2 লাইনে মনে রাখতে চাই বা কি করতে হবে, তাহলে দেখো মূলত মাইটোকন্ড্রিয়া কি এটা জানলাম, তারপর মাইটোকন্ড্রিয়ার গঠন জানলাম, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। এই মাত্র 3টে বিষয় জানলাম। এখন মাইটোকন্ড্রিয়াটা কি? এই যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা উদ্ভিদ বা প্রাণীদের গুরুত্বপূর্ণ অর্গান। তারপর হচ্ছে কি এই যে মাইটোকন্ড্রিয়ার গঠন, বহিঃস্তর, অন্তঃস্তর, অন্তঃপ্রকোষ্ঠ, বহিঃপ্রকোষ্ঠ, ক্রিস্টি, অক্সিজোম, তারপরে অক্সিজেনের ভিতরে কি থাকে? এনজাইম। এটা তারপরে কাজ কি? কাজ হচ্ছে শ্বসনে সাহায্য করা। শ্বসনের কয়টা ধাপ থাকে? 4টে ধাপ থাকে। এই 4টি ধাপের মধ্যে একটা ধাপ সম্পন্ন হয় না, বাকি ধাপগুলো সম্পন্ন হয়, যার কারণে মাইটোকন্ড্রিয়ার ভেতরে কি হয়? অনেক শক্তি উৎপন্ন হয়। আর এই শক্তি উৎপন্ন হওয়ার কারণে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? উদ্ভিদ বা প্রাণী কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়ে থাকে। তো এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আর আমরা যে তোমাদের এসএসসি পরীক্ষা যে 21 এপ্রিল অনুষ্ঠিত হবে, তো ততদিন পর্যন্ত আমরা কোর একাডেমিতে বিভিন্ন সাজেশন ক্লাস, ছোট ছোট ট্রিক্স নিয়ে আসবো। তোমরা আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।